নমস্কার। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির। ভোট তো ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যে। ২ দফায় ভোট। আপনারা অনেকেই জেনে গিয়েছেন, অনেকেই জানেন না। আ সেটা জানাই এবং ভোট ঘোষণা হতে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এমনিতেই ভোট ঘোষণার আগে থেকেই কিন্তু আমরা জানি যে রাজ্যের আ পুলিশ প্রশাসন অলমোস্ট কমিশনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। ভোটের আগে কি পরিবর্তন হলো ভাবুন। এখনো পর্যন্ত ভোট সবে ঘোষণা হয়েছে। তার আগে থেকেই তো অনেকগুলো পরিবর্তন হয়েছে, না? আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব এবং আমার কি মতামত সেগুলো জানার বা আমার বিশ্লেষণটা মতামতের থেকে রাদার বিশ্লেষণ জানাবো যে এই ভোটে এখনো পর্যন্ত যা ঘোষণা হয়েছে, প্রার্থী তালিকা ঘোষণা হয়তো আর ২-১ দিনের মধ্যেই সমস্ত দলই করতে শুরু করে দেবে। তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি, বাম কংগ্রেস তারা তো রয়েছে। আ এবং এই ভোট ঘোষণার আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, সেই সভায় যাওয়া নিয়ে এবং সভায় যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে সবাই যাচ্ছিল বাস, তার উপরে হামলা চালানো হয়। গিরিশ পার্ক ওই চত্বর থেকে শশী বাজার নেতৃত্বে নাকি হামলা চালানো হয়। পাল্টা তারাও গিয়ে শশী বাজার বাড়িতে হামলা চালিয়ে আসে। উভয় পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে যেভাবে এই ইট ছোড়াছুড়ি, ইট বৃষ্টি হয়েছে তাতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। থাকছে না এমন নয়। যে কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো না? কেন্দ্রীয় বাহিনী তো ছিল, কন্ট্রোল করতে পারত। আখের এই ধরনের ঘটনাগুলো আদৌ কি রাজনৈতিক কোনো মাইলেজ দেয় কোনো দলকে? আমার মনে হয় না দেয় বলে। তো এই বিষয়গুলো ঘটছে। তো আপনাদের জানাই যে রাজ্যে ২ দফায় নির্বাচন। ২ দফায় নির্বাচন মানে এ রাজ্যে লাস্ট কবে দেখা গেছে অনেকেই মনে করতে পারছেন না। বোধহয় ২০০১ সালে লাস্ট হয়েছিল ২ দফাতে রাজ্যে নির্বাচন হয়েছিল। অ্যা সেক্ষেত্রে বলবো যে লাস্ট কয়েকটা নির্বাচন দেখা গেছে বিধানসভা হোক বা লোকসভা নির্বাচন একাধিক দফায় ভোট হয়েছে। বিধানসভা ৮ দফা পর্যন্ত সর্বাধিক ভোট হয়েছে এবং তখন কিন্তু বলা হতো বিরোধী দল বাম বা কংগ্রেস বা বিজেপিও বলতো এই ২০২১ সালেও পর্যন্ত তারা বলেছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, জঘন্য অবস্থা। তো এই অবস্থাতে একাধিক দফাতে ভোট করতে হবে যাতে পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করতে পারা যায়। কেন্দ্রীয় বাহিনী ইউজ ঠিকঠাক হয় না। এই অভিযোগ বরাবরই এসছে। আমরা দেখেছি যে হাজারদুয়ারিতে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী, গাছের তলায় বসে আছে, কোল্ড ড্রিংকস খাচ্ছে কোথাও। তো এই ধরনের ঘটনা আমরা চাক্ষুষ করেছি। ভোটের সময় আ হানাহানি, হিংসা এই ছবিও দেখা গেছে। কমিশন প্রতিশ্রুতি দিয়েছে যে এবছর শান্তিপূর্ণভাবে ভোট হবে। আমরা দেখেছিলাম যে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল তিনি বলেছিলেন যে রাজ্যে এক দফাতে ভোট করতেও তারা রাজি। কিন্তু কেন তাহলে করল না নির্বাচন কমিশন? জাতীয় নির্বাচন কমিশন মনে করছে ২ দফায় ভোট হবে। তো ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল ভোট, ৪ঠা মে হচ্ছে ফল ঘোষণা। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ২৩শে এপ্রিল সাধারণত মানে উত্তরবঙ্গ থেকে ভোট শুরু হয়। তো উত্তরবঙ্গের আ বিভিন্ন জেলা এবং আ পাশাপাশি আ পশ্চিমবঙ্গ বা এই পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই দিককার ভোটগুলো হবে এবং ২৯শে এপ্রিল ভোট হবে উম দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ২৯শে এপ্রিল ভোট হবে, ৪ঠা মে একসঙ্গে বাকি আর যে রাজ্যগুলোতে ভোট রয়েছে অসম, তামিলনাড়ু, পুদুচেরি তাদের একই সঙ্গে কিন্তু কাউন্টিং হবে আমাদের রাজ্যেরও। তো আপনারা ইতিমধ্যে জানেন কোন জেলায় কবে ভোট হবে বা কোন আসনে কবে ভোট হবে। আমি এটার ডিটেইল জানাচ্ছি না। এটা নিয়ে আমার মানে as such সত্যি কিছু বলার নেই। অনেকেই এই সংক্রান্ত কালকের পর থেকে ভিডিও করেছে। আমি যেহেতু ঘুরতে গিয়েছিলাম তাই এই ব্যাপারে ভিডিও দিইনি। আমি মাঝখানে ২-১ দিন পরেই আজকে এই ভিডিও করছি। ফলত ওইগুলো একটু ছুঁয়ে যাচ্ছি জাস্ট। তো সে কারণেই বলব যে হয়তো এই জেলাগুলো যে আমি যেটা বললাম যে এদিককার ভোটগুলো কেন ইম্পোর্টেন্ট? দেখুন একটা সময় আ এই ২ দফার ভোটে আগে আদৌ কার সুবিধে হবে, কার অসুবিধে হবে সেইগুলো নিয়েই আলোচনা করার আমার আজকের এই ভিডিওর উদ্দেশ্য। দেখুন একটা সময় বলা তো হতো যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গিয়েছে। গোর্খাল্যান্ড ইস্যু ছিল, উত্তপ্ত ছিল পাহাড়, আ জঙ্গলমহল বিশেষ করে সেখানে মাওবাদী একটা তাদের অধ্যুষিত অঞ্চল ছিল। ফলত জঙ্গলমহলে এই কয়েনেজটা ব্যবহার করা হতো। জঙ্গলমহলে অমুক দিনে ভোট। তো এখন এটা তো ঠিক যে এখন আর এই জায়গাগুলো যে অশান্ত মানে পাহাড় নেই। আমি পাহাড় থেকে ঘুরে এলাম। যথেষ্ট সেখানকার পরিবেশ নরমাল রয়েছে। ইলেকশন নিয়ে তাদের মধ্যে কোনো চাপানুতোর এখনো পর্যন্ত নেই। আমি কয়েকজনের সাথে কথাও বলেছি। তারা তাদের মতন করে মত রাখছে যে কেউ বিদায় হতে পারে, কেউ আসতে পারে। ২-১ জনের আমি খুব বেশি লোকের সাথে কথা বলিনি। ২-১ জন বলছে যে বিজেপিই জিতবে। কেউ বলছে যে বিষ্ণুপ্রসাদ শর্মা তো তৃণমূলেই ছিলেন, বিজেপির টিকিটে জিতেছিলেন ঠিকই। এরকম মতবাদ উঠছে। কেউ বলছেন আবার না আ মমতা ব্যানার্জিই রহেগা। তো এই সমস্ত বিষয়গুলো থাকছে। এটা হতেই পারে। তারা স্বাধীন দেশের নাগরিক।
সংবিধান তাদেরকে তাদের মতামত জানানোর অধিকার দিয়েছে। আমি সেগুলো দেখাতে পারবো না, কিন্তু আমি কোনো রেকর্ড করিনি। একেবারে হালকা চালে আড্ডা মারতে, মারতে জিজ্ঞাসা করা আমার। তো এরকম রয়েছে। দেখুন, আমরা ঘুরতে যেতে পারছি। ভোটের আগে, আগে ঘুরে এলাম। আমার বহু বন্ধু গিয়েছে, অন্যান্য জায়গার দিকে গিয়েছে। পরিবেশ যথেষ্টই নরমাল। হোমস্টেতে ছিলাম। তো ফলত এই ব্যবসাও বেশ ফুলে ফেঁপে উঠছে সেখানে। সেটা দেখা যাচ্ছে। হোটেলগুলো ভিড়ভাট্টা রয়েছে। ম্যালে গিয়েছিলাম, সেখানেও প্রচুর মানুষের ভিড়। অর্থাৎ মানুষ সমস্ত জায়গাতে যেতে পারছে, ঘুরতে পারছে। এটাই বলছি আমি। বলার উদ্দেশ্য এই কারণেই। জঙ্গলমহল এই কয়েনেজটাই এখন আর ব্যবহার হয় না। মাও অধ্যুষিত অঞ্চল বলে এখন আর কিছু নেই। শান্ত হয়েছে। যেটা ২০১১ আগেও পর্যন্ত কিন্তু সেখানে হিংসা হানাহানি লেগেই থাকতো। ধীরে, ধীরে ইভেন গত নির্বাচনেও বলা হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। ৮ দফাতে ভোট হয়েছে। আজকে নির্বাচন কমিশনে ২ দফায় ভোট ঘোষণা করছে। হ্যাঁ, এটা ঠিক যে ভোট ঘোষণার আগে থেকেই প্রায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ঢুকে গিয়েছে। দেখুন, ভোট ঘোষণাই হয়নি, তার আগেই কেন্দ্রীয় বাহিনী কমিশন ঢুকিয়ে দিয়েছে। প্লাস ভোটের আগে, আগে রাজ্যপালের পরিবর্তন হয়ে গেল। ভোটের আগে, আগে এই পরিবর্তন হতে দেখা যায়নি, সাধারণত রাজ্যপাল পরিবর্তন হতে। এবং নির্বাচন যখন ঘোষণা করা হলো সেদিনই মাঝরাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব দুজনকে সরিয়ে দেওয়া হলো। নতুন মুখ্য সচিব এলেন, নতুন স্বরাষ্ট্র সচিব এলেন। আজ সকালেই উঠে জানতে পারলাম যে ডিজি মানে ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, হ্যাঁ, একাধিক পুলিশ প্রশাসনে একাধিক রদবদলও হয়ে গিয়েছে। এটা খুবই স্বাভাবিক যে কমিশন যখন ভোট করবে তো তারা তাদের মতন করে অফিসার নিয়োগ করবে এবং শাসক দলের শাসক মানে তৃণমূল কংগ্রেস থাকাকালীন বা যে সরকারে থাকে সেই সরকারের দ্বারা যাদেরকে মনোনীত করা হয় যে উমুক ডিজি, উমুকে ওসি বা উমুকে পুলিশ কমিশনার, তাদেরকে রদবদল করা হয়। এটা রুটিন রদবদল হয়েই থাকে। মানে ভোটের আগে, আগে এটা হয়েই থাকে। তবে মুখ্য সচিব মানে একেবারে পরিবর্তন হওয়াটা সাধারণত দেখা যায় না। এটাও কিন্তু নজিরবিহীন। আ তো মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হলো। তাদের জায়গায় নতুন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এলেন। রাজ্যপাল বদল হলো। পুলিশ কমিশনারদের বদল হচ্ছে। এবার আ আরো বেশ কিছু বদল আমরা দেখতে পারবো হয়তো আগামী কয়েক ঘন্টাতে, কয়েকদিনের মধ্যেই। এবং এই যে ২ দফায় ভোট হলো, কোথাও গিয়ে কি তাহলে কমিশন এটা মেনে নিল যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে? ৮ দফা থেকে ২ দফায়, ভাবুন একবার। এবং বিরোধী দল বিজেপি তারাও কিন্তু ২ থেকে ৩ দফায় ভোট চাইছিলেন। কারণ তারা মনে করছেন, বা আমি শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যও আপনাদেরকে আগে বোধহয় শুনিয়েছিলাম, যে শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেস ধরুন এক জেলার লোককে, পূর্ব মেদিনীপুরের লোককেই হয়তো পশ্চিম মেদিনীপুরে পাঠাচ্ছে বা বর্ধমানে ভোট করতে পাঠাচ্ছে, যদি এই ভোটটা যখন অন্যান্য দিকে হয়। বা বাঁকুড়া থেকে, বীরভূম থেকে চলে আসছে ভবানীপুরে ভোট করাতে। তো সেটা এবার তারা করতে দিতে চান না। সে কারণে তারা ২ দফায় কি ৩ দফায় ভোট চেয়েছেন, যাতে এইগুলো না হয়। কিন্তু সত্যিই কি তাই? এতই কি সহজ? তৃণমূল কংগ্রেস এতদিন প্রায় ১৫ বছর তারা শাসন ক্ষমতায় রয়েছে। তাদের কি এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যেতে হয় ভোট ম্যানেজারদেরকে? আমার তো অন্তত আমরা যে ভোট কভার করতে গিয়ে যা দেখেছি বা এতগুলো বছর সাংবাদিকতা করে যেটুকু বুঝতে পেরেছি, বোধহয় নয়। কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু জেলায়, জেলায়, ব্লকে, ব্লকে তাদের সংগঠনকে অনেক বেশি মজবুত করে ফেলেছে। একটা সময় যেটা বামেদেরও ছিল। ফলত তাদের ভোট ম্যানেজারদেরকে আর পুরুলিয়া থেকে বাঁকুড়ায় বা পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম বর্ধমানে যেতে হয় না। ভাতার থেকে ভবানীপুরে আসতে হয় না। আমার তো অন্তত তেমনটাই আমি যে দেখেছি বা যা শুনছি, যা বুঝছি এতগুলো বছরের সাংবাদিকতাতে তাই। ফলত তাদের ভোট ম্যানেজাররা, তাদের বুথ এজেন্টরা তাদের স্ব জায়গাতেই রয়েছে। যদি তৃণমূলকে বিট করতে হয় এই জায়গাগুলোতে বিট করার দরকার ছিল, যে ব্লক লেভেল, বুথ লেভেলে সংগঠনকে মজবুত করা, যেটা বিজেপির নেই। এটা কিন্তু খুবই সত্যি কথা। এটা মানুন চাই না মানুন। বিজেপিও কিন্তু মানে যে সত্যি তাদের সংগঠন এখনো পর্যন্ত সেভাবে বিস্তার হয়নি, যেটা দিলীপ ঘোষ করে দিয়েছিলেন। সেই সংগঠন সেই হারে আর বাড়েনি। এখন দিলীপ ঘোষকে হয়তো একটু ক্ষমতা দেয়া হচ্ছে। তাকে তার পছন্দের কেন্দ্রতে প্রার্থীও করা হবে শোনা যাচ্ছে, যে তিনি খড়গপুর থেকেই দাঁড়াবেন। কিন্তু এটা হচ্ছে ওই গাছটা মরতে বসেছে তখন জল ঢালার মতন অবস্থা। তো এই জায়গায় মনে হয় না যে বিজেপির সেই সংগঠন রয়েছে বা আখেরে এতে বিজেপির কিছু লাভ হবে। তবে এটা ঠিক যে এই যে ৬০ লক্ষ নামকে বাদ দিয়ে দেওয়া হলো না?
60 লক্ষ নামকে বিচারাধীন বা বিবেচনাধীন অ্যাডজুডিকেশনের তালিকায় রেখে দিয়ে ভোট ঘোষণা করে দেওয়া, এটা কিন্তু ম্যাক্সিমাম রাজনৈতিক দলই মেনে নিতে পারছে না ভালোভাবে। তাদের ভোটাধিকারকে একেবারে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত যা খবর, হয়তো 10 থেকে 12-14 লক্ষ নাম বিবেচনা করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই বাদ যেতে পারে। তাহলে এই প্রায় 50 লক্ষ বা 48 লক্ষ নামের কি হবে? তারা কি ভোট দিতে পারবেন না তাদের ম্যাক্সিমামটাই? পার্টিগুলো তো বলছে, রাজনৈতিক দলগুলো, যে একটা বৈধ ভোটও যেন বাদ না যায়। বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে। তো এই লোকগুলো কি করবে? বলা তো হচ্ছে যে ভোটের আগের দিন পর্যন্ত নাকি নাম উঠবে। কিন্তু এখানে তো এই অ্যাডজুডিকেশনের তালিকায় কয়েকজন প্রার্থীও রয়েছে। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম রয়েছে। তো তাদের যদি অ্যাডজুডিকেশনে রেখে দেয়, তাহলে তো তারা নমিনেশন ফাইলই করতে পারবে না, ভোটে দাঁড়াতে পারবে না। কি হবে? এগুলোর কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি কিন্তু অ্যাজ সাচ। তারা বলেছে সাপ্লিমেন্টারি মানে লিস্ট বেরোবে, কমিশন বলেছে। বাট এই যে মানে সেখান থেকেই যদি কাউকে প্রার্থী করা হয়, তাহলে তারা কি করবে? তারা তো ভোট দিতে পারবে না, ভোটেই দাঁড়াতে পারবে না, নমিনেশন ফাইল করতে পারবে না। তো যার নিজেরই ভোটাধিকার নেই, সে কি করে ফাইল করবে নমিনেশন? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুঁজে বার করতে হবে। প্রশ্নগুলোর উত্তর খুবই কঠিন। ফলত নির্বাচন ঘোষণা তো হয়ে গেছে, কিন্তু নির্বাচনে কমিশন কাজও শুরু করে দিয়েছে। একের পর এক বদল হচ্ছে, রদবদল হচ্ছে, এদিক ওদিক হচ্ছে, কেউ কেউ উৎফুল্ল হচ্ছেন। কিন্তু সত্যি কি উৎফুল্ল হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে? কেউ কেউ বলছেন বিজেপি চলেই এসছে। এটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে যে বিজেপি চলেই এসছে। কিন্তু সত্যিই কি তাই? আমার মনে হয় বিষয়টা এতটা সহজ নয়। কারণ তৃণমূল কংগ্রেস যিনি চালান, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে মাটি থেকে উঠে আসা লোক। খোদ বিরোধী দলের রাজ্য সভাপতিও সেটা জানেন যে তিনি প্যারাশুটার লিডার নয়। তো তিনি মাটিকে ভালো চেনেন। দেখুন তিনি কি কি করলেন। যুবসাথী ঘোষণা করলেন ভোটের আগে আগে। যুবসাথীর টাকা ঢুকতে শুরু করলো। লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে দিলেন। পুরোহিত মোয়াজ্জেমদের ভাতা বাড়ানো হয়েছে। এবং শেষ যে মাস্টার স্ট্রোকটা তিনি দিলেন, সেটা হচ্ছে ডিএ, বকেয়া ডিএও মিটিয়ে দেওয়া হবে। ভোটের ঘোষণা, নির্ঘণ্ট ঘোষণা আগে আগে তিনি ঘোষণা করলেন। হয়তো রাজ্য সরকারি কর্মচারীদেরকে কিন্তু খুশি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু মাস্টার স্ট্রোক দিলেন তিনি। কারণ তিনিও বুঝতে পারছেন তার উপরে কমিশন কি প্রবল চাপের মধ্যে তাকে রেখেছে। নানান দিক থেকে তার যে ঘনিষ্ঠ লোকজন, বিশ্বস্ত লোকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে, ছত্রখান করে দেওয়া হচ্ছে। তিনি কি বুঝতে পারছেন না যে কমিশন কি চাইছে, কমিশন কিভাবে ভোটটা করাতে চাইছে? তারা বারবার বলেছে যে কমিশন হচ্ছে বিজেপির বি টিম। ফলত এই কমিশনকে, মানে বিজেপিকে প্লাস কমিশনকে, তাদের এগেনস্টে লড়াই করতে গেলে তৃণমূল কংগ্রেসকে যেটা করতে হবে, তাদের সংগঠনকে মজবুত রাখতে হবে। প্রার্থী তালিকা এমন হবে যাতে দলের মানে নিচতলার কর্মীরা অখুশি না হয়। প্লাস হচ্ছে সর্বক্ষেত্রে মানুষকে খুশি রাখা। আর এটা তো জানেন, লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে মহিলারা কি খুশি, তাদের 500 টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, দারুণ খুশি তারা। বেকার যুবক যুবতীরা 5 বছর পর্যন্ত ভাতা পাবেন, তারাও অনেকে খুশি। প্লাস সরকারি কর্মচারীদেরকে বকেয়া ডিএ দিয়ে দেওয়া হবে, সেই ঘোষণাও করে দেওয়া হলো। এইগুলো কিন্তু মাস্টার স্ট্রোক হিসেবেই দেখা হবে। এখন সেটা কার্যক্ষেত্রে কতটা কার্যকারী হয়, মানে পরিবর্তন আসে নাকি প্রত্যাবর্তনই হয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তো ভোটে বোঝা যাবে। কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু এইগুলো নিয়ে বিচার করলে দেখা যাবে এখনো কিন্তু অ্যাডভান্টেজ, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত আমার বিচার বিশ্লেষণ তেমনটাই বলে। কারণ আমি 21 সালের ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্তে চষে বেরিয়েছি। দেখেছি যে তখন সত্যিই বিজেপির প্রতি মানুষের একটা আ আবেগ কাজ করেছিল। মানুষ চাইছিল সে বছর বিজেপিকে। অনেকাংশে। কিন্তু তখন এই হয়নি। কিন্তু এবার দেখা যাচ্ছে তেমনটা নেই। অথচ বিজেপির নেতাকর্মীরা তারা বলছে বিজেপি চলেই এসছে। তবে হ্যাঁ, এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের জন্য একটা খারাপ খবর যে আরাবুল ইসলাম তিনি তৃণমূলটা ছেড়ে দিলেন। কোথায় যাবেন সেটা ২-৩ দিনের মধ্যে তিনি জানাবেন। এটা কি আদৌ কোনো তৃণমূলের লোকসান? আমার তো অন্তত মনে হয় না। এটা বরং তৃণমূলের জন্য ভালো হলো যে পচা শামুক বেরিয়ে গেল। ফলত এই ভাঙড় অঞ্চলে আগামী দিনে হয়তো আরো সংঘর্ষ হবে। ভাঙড়ে কাকে প্রার্থী করবে তৃণমূল সেটা তারাই জানেন। কিন্তু ভাঙড়টা এমনিতেই আইএসএফ এর দখলে রয়েছে। সেটাকে যদি তৃণমূল নিতে চায়, তো তেমন কোনো প্রার্থীকেই রাখতে হবে। প্রতিকুর রহমানকে হয়তো প্রার্থী করা হতে পারে এখান থেকে। দেখা যাক, সেটা তো আর কয়েক ঘন্টা গেলেই হয়তো বোঝা যাবে
তবে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর পর্যন্ত যতই এই প্রশাসনিক রদবদল হোক, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার, ডিজিপি সবাইকে সরিয়ে দেওয়া হোক, তবু আমি বলবো এই ভোটে এখনো পর্যন্ত সো ফার অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের কি মতামত সেটা অতি অবশ্যই জানাবেন। হ্যাঁ, ওই চটি চাটা, বুট চাটা এই সমস্ত বাদ দিয়ে যদি জানান ভালো লাগবে। যুক্তি দিয়ে কথা বলুন, শুনতে ভালো লাগে। আমারও কোথাও যদি ভুল থাকে আমি শুধরে নেব, কিন্তু এইসব ব্যক্তিগত আক্রমণটা বাদ দিন। হ্যাঁ, আমার কারোকে আমি যেটুকু মাইনে পাই অফিস থেকে তাতেই যতটুকু ভাবে চালানো যায় চালাই। বাড়তি লোভ লালসা কিচ্ছু নেই। কোনো রাজনৈতিক দলই আমাকে কিন্তু একটা টাকা দিয়েও সাহায্য করে না, আমি নিতেও যাই না, নিও না। সো প্লিজ এই বিষয়টা মাথায় রেখেই কমেন্ট করবেন। আমি রাজনৈতিক দলের মুখপাত্র নই, মুখপত্র চালাই না। হ্যাঁ, আমি যেই চ্যানেলে কাজ করি তার একটা এডিটোরিয়াল রয়েছে, সে সব চ্যানেলেই থাকে, কিন্তু তার মানে এটা নয় যে আমরাও যারা আমাদের চ্যানেলেই কাজ করি তারা কারো সবার মুখপাত্র হয়ে গেছে। আমিও নই। আমার যা দেখতে পাচ্ছে সেটাই বলছি, সেটা থেকে আমার অভিজ্ঞতায় যা বলছে সেটাই বলছি। এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। কেউ কেউ তো সোশ্যাল মিডিয়ায় বলছেন যে ক্যাপ্টেন পড়ে গেল, ভাইস ক্যাপ্টেন পড়ে যাবে, চালিয়ে ব্যাট করছে কমিশন। তারা আমার থেকে দিগ্গজ সাংবাদিক, আমার থেকে বিরাট সিনিয়র সাংবাদিক। তারা কি করে এই কথাগুলো বলছেন বলুন তো? তাহলে তারাও কি পক্ষপাত দুষ্ট? বড় বড় বিরাট বিরাট সাংবাদিক তারা, তাদের নাম গোটা বাংলায় কেন বাংলার বাইরেও রয়েছে। তারা বলছেন যে বিজেপির সভাতে কত লোক হলো, ছবি দিয়ে বলছেন, ড্রোন শট দিচ্ছেন। আমি জানি না, আপনারা ঠিক করবেন। আপনারা যুক্তিযুক্তভাবে কমেন্ট করুন, আমি চেষ্টা করব সেখান থেকে যুক্তি নিয়ে আবার পরবর্তী ভিডিও করতে। ধন্যবাদ।